বাংলাদেশে একটি ঘটনা অত্যন্ত মর্মান্তিক একটি দৃশ্য সামনে এসেছে। সেটা কি, একজন পিতা তার শিশুর মৃত্যু ঘটেছে আর সেই শিশুর মরদেহ তার নিজের হাতে নিয়ে রাজধানীর বিভিন্ন পথে তিনি ঘুরে বেড়াচ্ছেন, আর সেই ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। আদতে কি ঘটনা এবং এর জন্য কেনই বা মোহাম্মদ ইউনূসকে দায়ী করা হচ্ছে, সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগ আদেও কি বাংলাদেশে ফিরবে, কারণ সাজিব জয় তিনি নাকি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে দলের সমস্ত দায়িত্বভার তার কাঁধে নেবেন। আদতে কোন পথে এগোচ্ছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা, সেদিকেও নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো বাংলাদেশের এই মুহূর্তে কি পরিস্থিতি, আইন শৃঙ্খলার কি পরিস্থিতি এবং তারেক রহমান কিভাবে তিনি প্রধানমন্ত্রিত্ব সামলাচ্ছেন। অন্যদিকে এখন দেশের কি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, কিভাবে তারেক রহমান দিশা দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে, সেদিকেও নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো সেনাবাহিনীর দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বলছেন এবং ভারত বাংলাদেশের সম্পর্কে সমীকরণ এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটাও আমরা প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশের প্রতি কড়া অবস্থান নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে তারেক রহমানের সরকার প্রতি কেন বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না ইরান? এর সম্ভাব্য কারণ কি আমেরিকার পায়ে বাংলাদেশের নুয়ে পড়া আচরণ? সম্প্রতি হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রাকে এগোনো সবুজ সংকেত দেয়নি ইরান, ফলে ফিরে আসতে হচ্ছে বাংলার জয়যাত্রাকে। জ্বালানি তেল সরবরাহে হরমুজ প্রণালীর ওপর কর্তৃত্ব বজায় রেখে চলেছে ইরান, ফলে আন্তর্জাতিক মঞ্চে যুদ্ধের মনোভাব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরে আসার অনুরোধ জানিয়েছে বিভিন্ন দেশ। যেখানে ইরান তার বন্ধু দেশগুলিকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে, সেখানে একাধিকবার ধাক্কা খেয়েছে ইরান। গত 1 এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালী পার হতে অনুমতির অপেক্ষায় থাকা বাংলাদেশি জাহাজকে সহায়তার কথা বলেন। এর আগে মার্চ মাসের শেষ সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচল করতে পারবে। এরপর 2 দফায় চেষ্টা করেও হরমুজ পার হতে ইরানি নৌবাহিনী ও আইআরজিসির অনুমতি না পেয়ে 37,000 টন সার সহ এখন সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে অবস্থান করছে বাংলার জয়যাত্রা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির মালিকানায় থাকা এই জাহাজটি সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান ভাড়ায় নিয়ে পরিচালনা করছে, তবে এর নাবিকদের সবাই বাংলাদেশি। জাহাজটি হরমুজ প্রণালী পার হয়ে সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার কথা ছিল। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদুল মালিক বলেন, জাহাজটিকে হরমুজ পার করানোর জন্য ইরানের অনুমোদন পেতে কূটনৈতিক চ্যানেলে জোর তৎপরতা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ইরানের ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ক থাকার পরেও বাংলাদেশের জাহাজকে হরমুজ পার হতে ইরান বাধা দিচ্ছে কেন? এমন এক প্রশ্নের জবাবে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির জানান, কোনো দেশে আক্রমণ বাংলাদেশ সমর্থন করে না। এই নীতি বাংলাদেশ সবসময় অনুসরণ করে আসছিল, কিন্তু এবার সেভাবে হয়নি বলেই হয়তো বিভ্রান্তির অবকাশ তৈরি হয়েছে। কিন্তু ইরান এভাবে বারবার কেন বাংলাদেশকে বাধা দিচ্ছে? ঢাকায় কূটনৈতিক সূত্রগুলির ধারণা, ইরানে হামলার ঘটনা ও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বাংলাদেশ সরকারের বিবৃতি তেহরানকে ক্ষুব্ধ করেছে, যা ঢাকা ইরানের রাষ্ট্রদূত স্বয়ং বলেন। মূলত এই কারণে ইরানের নৌবাহিনী হরমুজ পার হতে বাংলাদেশের জাহাজকে অনুমতি দিচ্ছে না বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইরানে আক্রমণ করে এবং এতে নিহত হন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান সহ উচ্চ পর্যায়ে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে ইরান। জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান, সৌদি আরব, কাতার ও কুয়েত সহ উপসাগরীয় দেশগুলিতে মার্কিন স্বার্থ লক্ষ্য করে হামলা চালায়। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খামেনির মৃত্যুর বিষয়ে যথাযথ শোক না জানানো ও দূতাবাসের শোক বইতে কোনো কর্মকর্তা গিয়ে স্বাক্ষর না করার ঘটনা ইরানিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। সব মিলিয়ে ইরানের শত্রু মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে বাংলাদেশ যে রয়েছে তা নিয়ে কোনো দ্বিধা নেই। নতুন সরকার গঠন হয়েছে, প্রধানমন্ত্রীর মতো গুরু দায়িত্ব পেয়েছেন, কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য কতখানি মন প্রাণ দিয়ে কাজ করছেন খালেদা পুত্র তারেক রহমান? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের উত্তর, মাত্র কয়েক মাস ক্ষমতায় এসেই ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছেন তারেক। নয়তো তাকে ঘিরে কেন ক্ষোভের পাহাড় তৈরি হবে বাংলাদেশে? কেনই বা সমাজ মাধ্যমে তারেক সরকারকে কটাক্ষ করে তোপ দাগবেন পদ্মাপাড়ের নেট নাগরিকরা? অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি শুরু হয়। দুদেশের
সম্পর্ক কিন্তু খারাপ ছিল না যখন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। হাসিনার আমলে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি সহ একাধিক কূটনৈতিক আলোচনা হয়েছিল। সে সময় নিয়ম করে দুদেশের প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময় হতো 22 গজে নিয়মিত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ। পাশের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো হাসিনার সুসম্পর্কের কথা সবারই জানা। নিয়ম করে ঢাকা থেকে মমতাকে হাসিনা পাঠাতেন ইলিশ, অন্যদিক থেকে সুস্বাদু আম যেত ওপার বাংলায়। হাসিনার সময় ভারত বিরোধী জেহাদি শক্তিকে কড়া হাতে দমন করা হয়েছিল। সীমান্তে যাতে সন্ত্রাসবাদদের দাপাদাপি মাথা চাড়া না দিতে পারে সেদিকেও কড়া নজর রাখতেন হাসিনা। কিন্তু সেসব এখন অতীত। ইউনূস সরকারের আমলে ভারত বাংলাদেশের যে সম্পর্ক খারাপ হয় তা বিএনপি সরকার ফের গড়ে তুলবে, এমনটাই ভেবেছিলেন রাজনীতির কারবারিরা। কিন্তু বাস্তবে এলো অন্য ছবি। দেখা গেল ইউনূসের পথে হেঁটেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার পথ আরও সুগম করলেন তারেক রহমান। সংসদে পাশ করিয়ে দিলেন আইন। গুটি কয়েক খোলা আওয়ামী লীগের কার্যালয়কে বন্ধ করল বিএনপি সরকার। দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ধরপাকড় চলল জোরদার। এসবের মধ্যেই ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতির জন্য কতটা ভেবেছেন তারেক? সম্প্রতি ভারত সফরে যান বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। সেখানে গিয়ে হাসিনা প্রত্যাপন্ন নিয়ে কার্যত ফাঁকা হাতেই ফিরতে হয়েছে খলিলুরকে। অর্থাৎ হাসিনাকে কবে পাচ্ছে বাংলাদেশ, এই প্রশ্ন এখনো পর্যন্ত অধরাই। আর এসব কিছুরই ফায়দা তুলছে বিরোধীরা। বিএনপির এমন অনেক নেতা রয়েছে যারা দলের পথে না হেঁটে বিদ্রোহী হয়েছে। দলও তাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে। এইসব বিদ্রোহী নেতৃত্বের মধ্যে রয়েছেন স্বতন্ত্র স্পিকার রুমিন ফারহানা, যিনি সম্প্রতি বাংলাদেশের সংসদে তুলোধনা করেন বিএনপি সরকারকে। এনসিপি চাইছে এসব বিক্ষুব্ধ নেতাদের দলে টানতে, তাতে রাজনৈতিক দিক থেকে বড় সুবিধা হবে এনসিপির। প্রথমত এইসব নেতৃত্বের অভিজ্ঞতা, দ্বিতীয়ত বিদ্রোহী নেতাদের ভোট ব্যাংক। সূত্রের খবর, এইসব বিদ্রোহী নেতাদের মধ্যে কোনো নেতা নিয়মিত যোগাযোগ রাখছেন বিএনপির সঙ্গে। কারণ সামনে বাংলাদেশের স্থানীয় নির্বাচন, বিএনপি দরজা না খুললে আশ্রয় দিতে পারে এনসিপি। রাজনৈতিক কারবারিদের একাংশের মতে এভাবে দল ভাঙতে থাকলে একসময় সাংসদ বা নেতারা পাশে থাকবেন না তারেক রহমানের। তখন কি হবে? অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে তখন হয়তো আবার ভোট করতে হবে বাংলাদেশকে। আর এখানেই আসল চাল চালবে আওয়ামী লীগ। যদি বাংলাদেশে তখন ফের ভোট হয়, জনতার রায় হয়তো আবার ফিরতে পারে আওয়ামী লীগ। সেই স্বপ্নই কি দেখছেন দলের নেতাকর্মীরা? তবে কি শেখ হাসিনা তার নেতৃত্ব তুলে দিচ্ছেন পুত্রকে? সূত্রে খবর, দিল্লিতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। কিন্তু কেন তড়িঘড়ি দিল্লি সফরে হাসিনা পুত্র? কি উদ্দেশ্য রয়েছে এই সফরের নেপথ্যে? বাংলাদেশের রাজনীতিতে কিছুদিন থেকেই গুঞ্জন যে আওয়ামী লীগের নেতৃত্ব অথবা দলের মুখপাত্র করা হবে শিরিন শারমিনকে। সাবেক স্পিকার শিরিন শারমিনকে গ্রেপ্তারি এবং তার অল্প সময়ের মধ্যে জামিন বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলে দেয়। তাহলে কি আওয়ামী লীগের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে শিরিন শারমিনকে? এও গুঞ্জন ছিল যে নতুন চেহারার রিফাইন বা পরিশোধিত আওয়ামী লীগ নামে উঠে আসবে আওয়ামী লীগ, যে দলে থাকবে তৃণমূল স্তরের নেতৃত্ব। সম্প্রতি মোদী সরকার শেখ হাসিনাকে দুটি প্রস্তাবও দেয়, তার মধ্যে একটি রিফাইন্ড আওয়ামী লীগের হাল ধরার, অন্যটি আপাতত কাতার যাওয়ার। কিন্তু হাসিনা দুটি প্রস্তাবই নাকচ করেছেন বলে জানা গিয়েছে। কিন্তু আরেকটি সূত্র বলছে বিদেশ চলে যাচ্ছেন শারমিন। তাই কি অন্য কারো হাতে নেতৃত্ব তুলে দিতে রাজি নন হাসিনা? তার জেরেই কি আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্ব বুঝে নিতে দিল্লিতে মায়ের সঙ্গে আলোচনা সারবেন সজীব? সামনেই দেশের স্থানীয় নির্বাচন, আর এই ভোটে অংশ নিতে চাইছে আওয়ামী লীগ নেতৃত্ব। এরই মধ্যে আওয়ামী লীগের একাধিক ছোট কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় ভোটে এইসব কমিটিগুলিকে আরো সক্রিয় করা হবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার একটি ভিডিও পোস্ট ঘিরে দানা বেঁধেছে জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে তার দাবি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন সজীব ওয়াজেদ জয়, আর এই কারণেই দিল্লি গিয়ে মায়ের সঙ্গে তিনি বৈঠকে বসতে চলেছেন। এর আগে যদিও জল খোলা হয়েছিল হাসিনার পুত্র সজীবকে নিয়ে। প্রায় 60 কোটি টাকার অবৈধ সম্পত্তি এবং অর্থ পাচারের অভিযোগে সজীব ওয়াজেদের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন তথা দুদক। দুদকের অনুসন্ধানে দেখা গিয়েছে সজীব ওয়াজেদের নামে 54,39,20,978 টাকা স্থাবর সম্পদ এবং 6,78,84,891 টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গিয়েছে। ব্যয় সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় 61,18,05,869 টাকা।
এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া গিয়েছে মাত্র 1,32,08,582 টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় 60,14,73,970 টাকা। অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সাজিব ওয়াজেদ জয় অসৎ উপায়ে এসব সম্পদ অর্জন করেছে। হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনা এবং বিনিয়োগে ব্যয় করেন 54,04,32,258 টাকা। এছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে 3,46,22,057 টাকার লেনদেন সহ মোট 57,50,54,315 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়ের নজরকাড়া দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশি মুদ্রায় বাড়ি দুটির দাম 53 কোটি টাকার বেশি। 2024 সালে 6 জুলাই এবং 2014 সালে 5 মে বাড়ি দুটি কেনেন তিনি। তবে তার বাংলাদেশের আয়কর নথিতে এই সম্পদের কোনো তথ্য নেই। এসব বিষয় নিশ্চিত হওয়ার পর বাড়ি দুটি জব্দ করার উদ্যোগ নেয় দুদক। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গিয়েছে। সব মিলিয়ে আগামী দিনে কি হাসিনা পুত্রকেই দেখা যাবে আওয়ামী লীগের নেতৃত্বে? শেখ হাসিনার মামলা কি এবার উঠতে চলেছে ভারতের আদালতে? আদৌ কি সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যাপন্ন করবে ভারত, নাকি প্রত্যাপনের সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে শেখ হাসিনার মতোই? যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রত্যাপন্ন করার বিষয়টি যথেষ্ট জটিল। সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সমস্ত আইনি দিক মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপনের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে দিল্লির কেন্দ্রীয় সরকার। চলতি মাসেই বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে যান, কিন্তু হাসিনাকে প্রত্যাপনের বিষয়টি নিয়ে রফাসূত্র মেলেনি বলেই জানা গিয়েছে। কোন কোন আইনি বিষয় মেনে হাসিনাকে প্রত্যাপন্ন করা যাবে এ নিয়ে আলোচনা করেছেন মানবাধিকার ও সাংবিধানিক আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আইনজীবী উজ্জয়িনী চট্টোপাধ্যায়। তিনি ব্যাখ্যাও দিয়েছেন। কি সেই ব্যাখ্যা? প্রত্যাপনের অনুরোধ পাওয়ার পর ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে। সেই ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন যে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ভিত্তি কতটুকু। প্রত্যাপন আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে সেই পলাতক অপরাধীর বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয়, যেন তাকে হাজির করা যায়। অবশ্য এই মামলায় তার প্রয়োজন হবে না, কারণ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়েই আছেন। হাসিনা যখন আদালতে হাজির হবেন, তখন ম্যাজিস্ট্রেট প্রত্যাপন অনুরোধের সঙ্গে দেওয়া প্রমাণ তথ্য উপাত্ত খতিয়ে দেখবেন, ঠিক যেন মামলাটির বিচার ভারতেই হচ্ছে। বিচারক যাচাই করবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযোগ যৌক্তিক মনে হয় কিনা। ভিত্তি পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট হাসিনাকে ভারতের কারাগারে পাঠানোর আদেশ দিতে পারেন এবং তদন্তের ফলাফল কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট করবেন। সেই রিপোর্টের সঙ্গে সরকারের কাছে বিবেচনার জন্য হাসিনা যদি কোনো লিখিত বক্তব্য দিতে চান, তাও পাঠাতে পারেন। প্রত্যাপন চুক্তি অনুযায়ী অনুরোধকারী পক্ষ অপরাধের প্রমাণ দিতে বাধ্য না, শুধু গ্রেফতারি পরোয়ানা ও পরিচয় প্রমাণ দিলেই চলে। দিল্লি হাইকোর্টের আইনজীবী উজ্জয়িনী মনে করেন, এই মামলাটি জটিল এবং এখানে অনেকগুলো স্পর্শকাতর বিষয় রয়েছে। তিনি বলেন, অভিযোগ ও তথ্য প্রমাণ যে প্রাথমিকভাবে নির্ভরযোগ্য, তা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি অবশ্যই সরবরাহ করা উচিত। প্রত্যাপন চুক্তি ও ভারতের প্রত্যাপন আইন দুটিতেই কিছু শর্ত রয়েছে, যার কারণে একটি দেশ চাইলে প্রত্যাপনে নাও রাজি হতে পারে। সেটা হাসিনার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। উজ্জয়িনী ব্যাখ্যা করেন, আইন ও চুক্তি অনুযায়ী ব্যতিক্রমের সুযোগ রয়েছে। যদি অভিযোগগুলো রাজনৈতিক প্রকৃতির হয় অথবা শেখ হাসিনা প্রমাণ করতে পারেন যে বাংলাদেশে তিনি ন্যায্য বিচার পাবেন না, তাহলে ভারত তাকে প্রত্যাপন করতে অস্বীকার করতে পারবে। তবে আইন ও চুক্তি উভয় ক্ষেত্রে উল্লেখ করা আছে যে হত্যা, অপহরণ ও গুম করার মতো অপরাধগুলো রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না। হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, বিচার ও দণ্ডিত করা হয়েছে। সাধারণ হত্যা মামলার চেয়ে এই ধরনের অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের মানদণ্ড অনেক বেশি উঁচু। ভারতে মানবতা বিরোধী অপরাধের কোনো বিশেষ আইন নেই, তবুও একই ধরনের অপরাধের বিচার ভারতে হতে পারে, কারণ ভারতের নিজস্ব আইনে হত্যা, হত্যায় প্ররোচনা ও অপহরণ বা গুমের মতো অপরাধের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হয়েছে। উজ্জয়িনী আরো বলেন, সেদিক থেকে চিন্তা করলে ওই অপরাধ থেকে ভারতেও আইনি সুরক্ষা পাওয়া যাবে। তিনি আরো বলেন, তবে মূল বিবেচ্য
বিষয় হবে অনুরোধটি সদিচ্ছা থেকে করা হচ্ছে কিনা এবং হাসিনা যেখানে সুষ্ঠুভাবে বিচার পাবেন কিনা। ভারত এখনো হাসিনার অবস্থা স্পষ্ট করেনি। তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন নাকি দিল্লিতে শরণার্থী হিসেবে আছেন তাও জানা যায়নি। ভারত কেবল এটুকু বলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় সেখানে রয়েছেন। শরণার্থী সুরক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে এমন দেশে ফেরত পাঠানো নিষিদ্ধ যেখানে তার জীবন, স্বাধীনতা কিংবা মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে কথা বলাই যায় যে শেখ হাসিনা প্রত্যাপন্ন হয়তো এখনই সম্ভব নয়। বাংলাদেশে এখন জোর শোরগোল। শিরিন শারমিনের অবস্থা কি? পদ্মাপাড়িকে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নয়া রূপে আসছে আওয়ামী লীগ, যার প্রধান দায়িত্ব তুলে দেওয়া হবে প্রাক্তন স্পিকার শিরিন শারমিনের হাতে। দিন কয়েক আগে গ্রেপ্তার হন তিনি, আর এই গ্রেপ্তারি যতটা চাঞ্চল্যকর ছিল তার থেকে আরো বেশি নাটকীয় ছিল তার জামিন। গ্রেপ্তারির অল্প সময়ের মধ্যেই জামিন পান তিনি। এখান থেকেই প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগের নেতৃত্বে কি দেখা যাবে শিরিন শারমিনকে? কিন্তু এইসব খবরই ভুয়ো প্রমাণিত করে বেরিয়ে আসে আসল খবর, আর তা হলো আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া হচ্ছে না প্রাক্তন স্পিকারকে। সূত্রের খবর, বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন তিনি। আর এর থেকে স্পষ্ট যে আওয়ামী লীগের দায়িত্ব অন্য কারোর হাতে ছাড়তে রাজি নন শেখ হাসিনা। শোনা যাচ্ছে পুত্র সাজিব ওয়াজেদ জয় যাচ্ছে মায়ের সঙ্গে দেখা করতে। আর এই সাক্ষাৎ যদি সত্যি হয়ে থাকে তবে এই কথা বলার অপেক্ষা রাখে না যে ধীরে ধীরে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে ফের ভাবনা চিন্তা শুরু করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। হালফিলে কি অবস্থা বাংলাদেশের অন্তরে? পালাবদলের পর পদ্মাপাড়ে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রীর গদিতে বসেন খালেদা পুত্র তারেক রহমান। বাংলাদেশে ইউনূস সরকারের পর কেটে গিয়েছে 18 মাস, আর এই 1 বছরেরও বেশি সময়ে কি উন্নয়ন হলো বাংলাদেশে? সম্প্রতি একাধিক বিষয়ে বিদ্ধ তারেকের সরকার, যার মধ্যে অন্যতম জ্বালানি সংকট। এছাড়াও রয়েছে বাংলাদেশ জুড়ে হামের দাপট। হামে আক্রান্ত হয়ে কোল খালি হচ্ছে মায়েদের, বাড়ছে হাহাকার, হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা আর অমিল পরিষেবা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে সরকারের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সম্প্রতি ঢাকা শহর, জেলা, উপজেলাগুলিতে ব্যাপক লোডশেডিং সমস্যা শুরু হয়েছে। যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, মারাত্মক গরমে ভোগান্তি বাড়ছে আম জনতা, পড়াশোনা উঠছে শিখে। আর এর মধ্যেই আদানি বকেয়া বিদ্যুতের বিল শোধ করার জন্য চাপ দিচ্ছে বাংলাদেশ সরকারকে। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে কোন বাংলাদেশে রয়েছি আমরা, যেখানে জনজীবন ব্যাহত হচ্ছে রোজ। ফলে ছাইচাপা আগুনের মতো ক্ষোভ বাড়ছে তারেক রহমানের সরকারের প্রতি। তাই বাংলাদেশের জনতার একাংশ চাইছেন ফের ক্ষমতায় আসুক হাসিনা। তার আমলে ভারত সহ একাধিক দেশের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, কিন্তু এখনকার সরকার দেশের যে হাল করে ছেড়েছে তাতে এই কয়েক মাসেই তারেককে আর চাইছে না একাংশ। আর এখানেই চাল চালছে এনসিপি। তারা খুঁজছে বিএনপির বিদ্রোহী নেতাদের, যাতে আসন্ন স্থানীয় নির্বাচনে এনসিপির ভিত শক্ত হয়। সূত্রে খবর, কিছু কিছু বিক্ষুব্ধ নেতা যোগাযোগ করেছেন এনসিপির সঙ্গে। এদিকে আওয়ামী লীগও চাইছে যে স্থানীয় ভোটে তাদের নেতৃত্ব সামনে আসুক। তাই হাসিনা দলের নেতাদের একজোট হওয়ার পরামর্শ দিয়েছেন। ছাত্রনেতা সাজ্জাদ আলমের গলায় শোনা গিয়েছে অন্য সুর। আওয়ামী লীগ বা অন্য দল থেকে যদি কোনো সৎ নেতা বিরোধী দলে আসতে চান তবে সেক্ষেত্রে দরজা খোলা। শর্ত একটাই, যে নেতা বা কর্মী দল বদলাতে চাইছেন তার দুর্নীতিমুক্ত স্বচ্ছ রাজনীতির পরিচয় থাকতে হবে। সব মিলিয়ে বলা যায়, আগামী দিনে কি হাসিনার বাংলাদেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা? এর উত্তর দেবে সময়। ইউনূস সরকারের আমলে দুর্নীতির পর্দাফাঁস। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে 1 কোটি টাকা চাওয়ার কথোপকথনের অডিও সত্যি। এ বিষয়ে নিশ্চিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গড়ে দেওয়া তথ্যানুসন্ধান কমিটি। ওই কমিটির প্রধান এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এক সংবাদ মাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন। তবে 5 সদস্যের এই কমিটি এখনো কোনো প্রতিবেদন দাখিল করেনি। এই নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আর ওই কথোপকথনের সূত্র ধরে বাংলাদেশের বহু পরিচিত সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় এই তথ্যানুসন্ধান বা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছিল। ওই অডিওয় জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের এক সদস্যের কাছে তৎকালীন প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারকে 1 কোটি টাকা চাইতে শোনা যায়।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন যে কথোপকথনটি হয়েছে সেখানে ফজলে করিম চৌধুরীর পরিবারের এক সদস্যের গলা এবং সাইমন রেজা তালুকদারের গলা চিহ্নিত করেছেন তারা। তিনি বলেন যে এই কণ্ঠস্বর আমরা নিশ্চিত যে এটি কোনো ভুয়ো কারসাজি নয়, ওই ব্যক্তিদের মধ্যেই কথোপকথন হয়েছে এবং এর বাইরে আমরা এখনো কিছু পাইনি বলে দাবি চিফ প্রসিকিউটরের। সাইমন রেজা তালুকদার প্রসিকিউটরের দায়িত্বে থাকা অবস্থায় ফজলে করিম চৌধুরীর আত্মীয়র সঙ্গে কথা বলেছিলেন। প্রথম সারির এক সংবাদপত্রের প্রতিবেদন প্রকাশের আগের দিন 9 মার্চ তিনি ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন। পেশার শিক্ষক সাইমন রেজা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচারে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করলে তিনি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। চট্টগ্রাম 6 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের দাবি, সাবেক এই সংসদ সদস্যকে আটকের প্রায় 2 মাস পর গত বছরের এপ্রিলে প্রসিকিউটর সাইমন রেজা তালুকদার প্রথম তাদের সঙ্গে যোগাযোগ করেন। অর্থের বিনিময়ে জামিন নিশ্চিত করতে পারবেন বলে জানান। 2025 সালের শেষের দিকে পরিবারটি সাইমন রেজার সঙ্গে তাদের কথোপকথন রেকর্ড করা শুরু করে। তাদের হিসাব অনুযায়ী সাইমন রেজা মোট 26 বার তাদের সঙ্গে যোগাযোগ করেছেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং নিজে অন্তত 14 বার ঘুষ চেয়েছেন। সাইমন রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাকে মামলাটি থেকে সরিয়ে দিয়েছিলেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে সাইমনের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেননি তিনি। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সাইমনকে সরানো হয়নি। নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠনের পর গত ফেব্রুয়ারিতে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই পদে এরপর নিয়োগ দেওয়া হয় আমিনুল ইসলামকে। বাংলাদেশের ভবিতব্য কি? বিএনপি সরকার কি এভাবেই স্বেচ্ছাচার চালিয়ে যাবে, নাকি পদ্মাপাড়ে নতুন সূর্যোদয় হবে শেখ হাসিনার আওয়ামী লীগের হাত ধরে? নতুন ভাবে নতুন নাম নিয়ে কি ফিরবে রিফাইন্ড আওয়ামী লীগ, যার দায়িত্বে থাকবেন কোনো নতুন নেতা? সূত্রের খবর, আপাতত রিফাইন্ড আওয়ামী লীগের আসার কোনো চান্স নেই। সাবেক স্পিকার শিরিন শারমিন বিদেশে যাচ্ছেন। ভারতে মোদী সরকারের ছত্রছায়া অন্তরালে রয়েছেন হাসিনা। সূত্রের খবর, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ইস্তফা দেননি হাসিনা, তাই তাকে সাবেক প্রধানমন্ত্রী বলে মানতে নারাজ সমর্থকদের একাংশ। অর্থাৎ দেশের জনমনের একাংশে এখনো শেখ হাসিনাই রয়েছেন। তারা বলছেন তুখোড় নেত্রী তথা প্রধানমন্ত্রী হাসিনাকেই চাই। কিন্তু হাসিনার দেশে ফেরার রাস্তা এত সহজে খুলছে না। চাইলেই প্রত্যাপন্ন হবে না হাসিনার। এতে রয়েছে একাধিক রাজনৈতিক ও আইনি জটিলতা। একদিক থেকে যেমন হাসিনাকে ফের চাইছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, তেমনি বিএনপির সুখের সংসার ছারখার করতে চাইছে এনসিপি, গুটি সাজাচ্ছে জামাত ইসলামও। কিন্তু কিভাবে? সূত্র বলছে বিএনপির এমন অনেক নেতা রয়েছেন যাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে তারেক রহমানের সরকার। ফলে ওইসব নেতারা অন্য দলে চলে যেতে চাইছেন। এখানে বাজিমাত করতে চাইছে এনসিপি। তারা চাইছে ওইসব বিদ্রোহী নেতাদের দলে ভেড়াতে। সামনে রয়েছে বাংলাদেশের স্থানীয় ভোট। ওই নেতারা এনসিপিতে এলে তাদেরই শক্তি বৃদ্ধি হবে। পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বদের পুনর্বাসন দেওয়ার ব্যাপারেও ভাবছে এনসিপি। সম্প্রতি এক ছাত্রনেতা জানান, এমন কোনো নেতাকর্মীরা দলে আসতে পারেন যারা দুর্নীতিমুক্ত। অর্থাৎ এনসিপিও তলে তলে চাইছে আওয়ামী লীগ থেকে নেতৃত্ব ভাঙতে। তাহলে আখেরে দলের পাল্লায় ভারী হবে। রাজনীতিতে কোনো কিছুই নিশ্চিত নয়, এ প্রবাদ দীর্ঘদিনের। ফলে ভবিষ্যতে বিএনপির ঘর খালি হয়ে গেলে দেশে ফের ভোট করাতে হবে। আর ততদিনে যদি হারানো গৌরব আওয়ামী লীগ ফিরে পায়, তবে ভোটের ময়দানে তারা ফের নামবে এবং তখন তারেক রহমানের সরকারের পতন নিশ্চিত, এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের। তবে এসব কিছু নির্ভর করছে একাধিক ফ্যাক্টরের ওপর। নিজের দেশে একাধিক ইস্যুতে জ্বলছে বিএনপি। হামেদ দাপটে পরপর শিশু মৃত্যু, লোডশেডিং, জ্বালানি সংকট, এসব তো আছে। এরই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকার পায়ে পড়ে থাকতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। ওদিকে বাংলাদেশের ছড়ি ঘোরাচ্ছে চীনও, দাদাগিরি করছে ইরানও। সম্প্রতি হরমুজে বাধা পেয়েছে বাংলাদেশের সারবাহী জাহাজ। তাই সব দিক থেকেই কার্যত খেই হারিয়েছে তারেক রহমানের সরকার। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে বাংলাদেশের। সীমান্তে সন্ত্রাস মোকাবিলা করতে গিয়েও হিমশিম বিএনপি। নিচের ধাপে ধাপে শক্তিশালী করে তুলছে আওয়ামী লীগ। সূত্রের খবর, দলের ভবিষ্যৎ ঠিক করতে হাসিনা পুত্র জয় ভারতে যাচ্ছেন। বাংলাদেশ সফরে আসবেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এছাড়াও শেখ হাসিনা এই কদিনেই বৈঠক করেছেন তার দলের বেশ কিছু নেতার সঙ্গে। প্রশ্ন, এসবই কি আগামী দিনের লড়াইয়ের ফের নীল নকশা, নাকি সময় নিয়ে শক্তি বাড়িয়ে ফিরবে আওয়ামী লীগ? উত্তর দেবে সময়। জামায়াতে ইসলামীকে কি দুর্বল করার চক্রান্ত করছে এনসিপি? এই প্রশ্নই বাংলাদেশের রাজনীতির অন্দরে দানা বাঁধছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে অংশগ্রহণে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি নেত্রী মনিরা শারমিনের দাখিল করা মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়াও এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের মধ্যে মনিরা শারমিনকে 23 এপ্রিল প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমার নির্দেশ দিয়েছে ইসি। 22 এপ্রিল নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান এই ঘোষণা করেন। ইসি জানিয়েছে, জামায়াতে জোটের 13 মনোনয়নপত্রের মধ্যে 12 জনকে বৈধ বিবেচিত হয়েছে, তবে স্থগিত করা হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র। এছাড়াও স্বতন্ত্র হিসেবে এনসিপির অপর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছে ইসি। উল্লেখযোগ্যভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনিরা শারমিনকে মনোনীত করেছে। মনিরা শারমিন 2023 সালে 11 নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরিতে যোগ দেন। 10ম গ্রেডের কর্মকর্তা হিসেবে গত বছরের ডিসেম্বরে ব্যাংক থেকে পদত্যাগ করেন তিনি। এসি সূত্রে জানা গিয়েছে, মনিরা শারমিন মনোনয়নপত্রের রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে স্কেলে বেতন নেওয়া তথ্য দিয়েছেন, তবে পদত্যাগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কবে কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই সব না থাকায় 23 এপ্রিল দুপুর পর্যন্ত তার মনোনয়ন বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী পদত্যাগ বা অবসরের অন্তত 3 বছর পর না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এদিকে অপর এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নও বাতিল করেছে এসে। মূলত নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার আবেদনটি গ্রহণ করেনি। নুসরাত তাবাসসুম 21 এপ্রিল বিকেল 4টে নাগাদ মনোনয়নপত্র জমা দেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা এবং ইসির যুগ্ম সচিব মোহাম্মদ মঈনুদ্দিন খান সাংবাদিকদের বলেন, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার 19 মিনিট পরে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের পরে জমা দেওয়া মনোনয়নপত্র আমলে নেওয়ার সুযোগ নেই, তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র জমা পড়লেও তা বর্তমানে স্থগিত রাখা হয়েছে। আর তার প্রার্থী হবার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আরপিও সংক্রান্ত অযোগ্যতার প্রশ্ন। গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা অনুযায়ী সরকারি বা সংবিধিবদ্ধ কোন প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার 3 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য বলে বিবেচিত হন না। তথ্য মতে মনিরা শারমিন 2023 সালের নভেম্বর মাসে বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার হিসেবে যোগ দিয়ে গত ডিসেম্বরে পদত্যাগ করেন। অর্থাৎ চাকরি ছাড়ার পর তার মাত্র 4 মাস অতিক্রান্ত হয়েছে, যা আরপিও শর্ত অনুযায়ী অযোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে। উল্লেখ্য যে সংরক্ষিত 50টি নারী আসনে 11 দলীয় জোটের মোট 13টি মনোনয়নের মধ্যে যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে 12টি গৃহীত হয়েছে। মনিরা শারমিনের নথিপত্রে ঘাটতি থাকা এবং আইনি জটিলতা নিরসনে নির্বাচন কমিশন তাকে 24 এপ্রিল দুপুর 12টা পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্র দাখিলের জন্য সময় বেঁধে দিয়েছে। আর এই সময়ের মধ্যে তিনি যদি আরপিও সংক্রান্ত জটিলতা বা তার যোগ্যতার সপক্ষে যথাযথ প্রমাণ দিতে না পারেন, তবে সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনে এনসিপির প্রতিনিধিত্ব নিয়ে চূড়ান্ত সংকটে পড়তে পারে এই দলটি। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঠিক পরপরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঢাকা কলকাতা সম্পর্কের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের 2026 সালে বিধানসভা নির্বাচনে টিএমসি বা বিজেপি যারাই জিতুক, বাংলাদেশের ভূ রাজনীতি, সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এক অভূতপূর্ব গুরুত্ব বহন করছে। 2026 সালের ডিসেম্বরে গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বাংলাদেশের সাথে জলবন্টনে পশ্চিমবঙ্গের স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছেন। অন্যদিকে বিজেপি ও শুভেন্দু অধিকারী কেন্দ্রের সাথে তাল মিলিয়ে ভিন্ন কৌশল নিতে পারেন। ঢাকার নীতি নির্ধারকদের কাছে জলবন্টন ইস্যুটি এখন জীবন মরণ সমস্যা। অন্যদিকে তিস্তা জলবন্টন চুক্তি এবং সীমান্ত সমস্যার সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে কিছুটা কঠোর অবস্থান নিলেও তিনি বাংলাদেশের বর্তমান সরকার বা আওয়ামী লীগ ঘরানার রাজনীতির সাথে একটি উষ্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখেন। তিনি কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়েও বাংলাদেশের সাথে সরাসরি সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। মমতার জয় ঢাকা কলকাতা সাংস্কৃতিক বিনিময় ও বাণিজ্যিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখবে বলে বিশেষজ্ঞদের মত। তবে তিস্তা জলবন্টন বাংলাদেশের কৃষির জন্য অপরিহার্য বিষয়। যে কোনো পক্ষই ক্ষমতায় আসুক, তাদের উপর কেন্দ্র ও আন্তর্জাতিক চাপের বিষয়টি কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। বিজেপির জয় মানে পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠ দলের শাসন।
বিজেপি প্রায় অনুপ্রবেশ এবং বৃহত্তর বাংলাদেশ তত্ত্বকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছে। তবে বিজেপি জিতলে তিস্তা সমস্যার দীর্ঘমেয়াদী, টেকসই ও কেন্দ্র নিয়ন্ত্রিত সমাধান আসার সম্ভাবনা তৈরি হতে পারে, যা ঢাকার জন্য একটি বড় প্রাপ্তি হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। অন্যদিকে বিজেপি জয়ী হলে সীমান্তে বিএসএফ এর কড়াকড়ি এবং অভিবাসন নীতি আরও কঠোর হতে পারে, যা বাংলাদেশের সীমান্ত জেলাগুলোর অর্থনীতি ও স্থিতিশীলতায় প্রভাব ফেলবে বলেও মত বিশ্লেষকদের। বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলাদেশের সাথে এক ধরনের বাঙালি আবেগ ও বাণিজ্যিক সহজতর সম্পর্ক বজায় ছিল। তবে ঢাকার নতুন রাজনৈতিক পরিস্থিতির সাথে তিনি কিভাবে খাপ খাওয়ান তা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। 2026 সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশের নতুন সরকার আসার পর পশ্চিমবঙ্গের নয়া সরকার সরাসরি সীমান্ত সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণ করবে বলেই মত। মমতা বিরোধী বা মমতাপন্থী কোনো পক্ষ ক্ষমতায় থাকলে ঢাকার সাথে সম্পর্কের ধরন পাল্টে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে বাংলাদেশের জন্য এক ধরনের স্থিতাবস্থা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। ঢাকার বিশ্লেষকদের মতে মমতা কেন্দ্রীয় সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করেন, যা অনেক সময় বাংলাদেশের জন্য দর কষাকষির সুযোগ তৈরি করে। তবে তিস্তা চুক্তির ক্ষেত্রে তার কঠোর অবস্থান বাংলাদেশের জন্য অতীতে বাধা হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে শুভেন্দু অধিকারী ও বিজেপির জয় হলে ভারত বাংলাদেশ সম্পর্কের কেন্দ্রীয় নিয়ন্ত্রক হবে দিল্লি। এর ফলে দীর্ঘদিনের অমীমাংসিত অনেক চুক্তি দ্রুত কার্যকর হওয়ার সম্ভাবনা থাকলেও এনআরসি এবং নাগরিকত্ব ইস্যু নিয়ে সীমান্তে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। শুভেন্দু প্রায় বাংলাদেশের কট্টরপন্থী দলগুলোর উত্থানকে পশ্চিমবঙ্গের জন্য হুমকি হিসেবে প্রচার করছেন, যা দুদেশের সাধারণ মানুষের সম্পর্কে ফাটল ধরাতে পারে। যদিও বিশ্লেষকদের মতে বাংলাদেশের 2026 সালের নির্বাচনের পর ঢাকা এখন দিল্লির সাথে নতুন করে ভারসাম্য বজায় রাখতে চাইছে, অর্থাৎ তারেক রহমান সরকারের কিন্তু এটাই নীতি। পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ বনাম শুভেন্দু অধিকারীর কঠোর সীমান্ত নীতির লড়াই সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তাই বঙ্গের ভোটযুদ্ধ এখন বাংলাদেশের কাছে নিছক প্রতিবেশী রাজ্যের নির্বাচন নয়, বরং নিজেদের ভবিষ্যতের এক বিশেষ অংশ। তবে সবটাই নির্ভর করছে চৌঠা মে নির্বাচনের ফলাফলের পর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে কি হতে চলেছে? রিফাইন্ড আওয়ামী লীগ নামে কি নতুন চেহারায় আসছে আওয়ামী লীগ, নাকি আপাতত এমন কোনো সম্ভাবনা নেই? নানা জটিলতায় আমেরিকার বশ্যতা স্বীকার করতে হয়েছে বাংলাদেশকে, কিন্তু সেই আমেরিকাই কি এখন চাইছে না যে শেখ হাসিনা ফের আওয়ামী লীগের হাল ধরুক? ভারত হাসিনাকে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে দুটি প্রস্তাব দিয়েছিল। একটি, হাসিনা কিছুদিনের জন্য কাতার যান, নয়তো তিনি পরিশোধিত আওয়ামী লীগ গঠন করতে মত দিন। কিন্তু ওয়াকিবহাল সূত্রে খবর, রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা হোক এমনটা চাইছে না স্বয়ং প্রাক্তন প্রধানমন্ত্রী। কাতার যেতেও চাইছেন না তিনি। সূত্রের খবর, ছেলে সাজিব ওয়াজেদের সঙ্গে দিল্লিতে বৈঠক করতে পারেন হাসিনা। এর মানে কি ফের আওয়ামী লীগ ফিরতে পারে? কিন্তু দলের নেতৃত্বে থাকবেন কে? আরেকটি সূত্রের একাংশের দাবি, সাবেক স্পিকার শিরিন শারমিনকে দেওয়া হতে পারে এই দলের দায়ভার। কিন্তু তিনি নিজেই জানিয়েছেন আপাতত আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছেন না তিনি, দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন তিনি। তবে কে থাকছেন আওয়ামী লীগের নেতৃত্বে? আওয়ামী লীগের শিকড় বাংলাদেশে বহুদূর পর্যন্ত বিস্তৃত। রিফাইন্ড আওয়ামী লীগের নাম প্রথম শোনা যায় ইউনূস সরকারের তাবেদার হাসনাত আব্দুল্লাহর মুখে। কিন্তু রাজনীতির কারবারিরা বলছেন পরিশোধিত আওয়ামী লীগ নামে যে দলের কথা বলা হচ্ছে তা পুরোটাই ভাওতা। আসলে এর আগেও বহুবার আওয়ামী লীগকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে কোনোভাবেই মুছে ফেলা যায়নি আওয়ামী লীগকে। পালাবদলে পরে এই চক্রান্ত জারি রেখেছিল ইউনূসের সরকার, আর বিএনপি সরকার ক্ষমতায় এসে ইউনূস সরকারের রাস্তাতেই হেঁটেছে। সংসদে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের সমস্ত কাজকর্মকে নিষিদ্ধ রাখতে আইন বের করেছে। আমেরিকা সব রকম ভাবেই চায় যে তাদের হাতের পুতুল হয়ে থাকুক বাংলাদেশ, অর্থাৎ কখনোই তাদের সঙ্গে বিরোধিতার রাস্তায় হাঁটবে না বাংলাদেশ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এও জানে যে বাংলাদেশের অভ্যন্তরে শেখ হাসিনা ও তার দলের জনপ্রিয়তা কতখানি। এসবের মধ্যেই তাৎপর্য রয়েছে হাসিনা প্রত্যাপর্ণ নিয়েও। হালফিলে এ নিয়ে ভারতে কথা বলতে চান বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান, কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার আলোচনা যে সদর্থক হয়নি তা স্পষ্ট। প্রত্যাপর্ণের বিষয়টি অনেকাংশে নির্ভর করছে শেখ হাসিনার ওপর, কিন্তু বাংলাদেশ চাইলেই পাচ্ছে না সাবেক প্রধানমন্ত্রীকে। সূত্র বলছে
বলছে ভারত বাংলাদেশ বৈঠকে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। ওদিকে আওয়ামী লীগের তৃণমূল বা প্রাথমিক স্তরের নেতৃত্ব ময়দানের রাজনীতিতে ফিরতে চাইছে। হাসিনা তাদের নির্দেশ দিয়েছেন বলেও মনে করা হচ্ছে। আবার সমাজ মাধ্যমে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব। এসব থেকে উঠে আসছে একটি নির্যাসী, হয়তো এখনই ভারত থেকে আসবেন না হাসিনা, কিন্তু বিএনপি যেভাবে আস্থা হারাচ্ছে তাতে ভবিষ্যতে ফের বাংলাদেশে ভোট হলে তখন ফের ময়দানে দেখা যেতে পারে হাসিনাকে। সেই আশাতেই বুক বাঁধছে দলের আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতৃত্ব। হাসিনাকে ভুলাতে কাজে আসছে না কোনো কৌশল। ঢাকার সামনে বড় বিপদের প্রতিধ্বনি। আমি স্পষ্ট বলতে চাই, কতটুকু করতে পারবো সেটা বুঝে শুনে আমরা বাজেট দিয়েছি এবং আমরা যা দিয়েছি আমরা সেটা করতে পারবো। বাংলাদেশের সমস্ত খবর যেন সংসদে। গোটা বাংলাদেশই যেন আটকে আছে সংসদ ভবনটিকে ঘিরে। যদিও দেশ নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে সুদূর প্রসারী কোনো ভাবনার ঘোষণা নেই সংসদ থেকে। বিশেষজ্ঞরা যখন প্রমাদ গুনছেন যে ঠিক আর 1 মাস পরে দেশ কেমন করে চলবে, আদৌ দেশ চালানো সম্ভব কিনা এই সরকারের পক্ষে, তাই নিয়েও কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নেই জনগণের সামনে। কিন্তু একটি নির্বাচিত সরকার চলছে যেখানে বিরোধীরাও আছে, কিন্তু দেশের ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতে পারবে না। বললেই তার কণ্ঠরোধ করা হবে, যেমনটি হয়েছে রুমিন ফারহানার ক্ষেত্রে। এভাবেই নাটক করে মজা করে সংসদ চলবে বুঝে গেছে হাসনাতরা। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামি বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। তাই তারা এখন বাচ্চাদের মতো গাড়ি চাই বায়না করছে। আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। তবে একটা কথা আছে যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। বলা ভালো এগুলো করতে বাধ্য হচ্ছে, কারণ হাসনাতরা জানে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা মানেই নিজেদেরকেই প্রশ্নবিদ্ধ করা। কারণ আজ যারাই সংসদে আছে তারা সবাই হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্তে যুক্ত। ফলে চোর পুলিশ খেলার মতো সরকার আর বিরোধী এই খেলাই খেলতে হবে সংসদে বসে। তবে এই খেলাও যে বেশি দিন চলবে না তা বুঝে গেছে বিএনপি। তাই তারা 17 বছরের খিদে মিটিয়ে নিতে চাঁদাবাজি জোর জুলুম চালিয়ে যাচ্ছে, যার ফলে আরও বেশি করে ভুগতে হচ্ছে সাধারণ জনগণকে। এভাবে হয়তো চলেও যেত আরও কয়েকটা বছর, কিন্তু বাদ সাধল ইরানের যুদ্ধ। এই যুদ্ধই বাংলাদেশের নতুন সরকারের পরিকল্পনাহীন কঙ্কালসার চেহারাটি সামনে নিয়ে এসেছে। এই সরকারের বিদেশনীতি থেকে কূটনীতি সব ক্ষেত্রগুলি এতই দুর্বল যে আগামী 1 মাসের মধ্যেই এই সরকার গণবিক্ষোভের মুখে পড়তে বাধ্য। যে দেশে গ্যাস নেই, তেল নেই, এমনকি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কাটে বিদ্যুৎহীন অবস্থায়, শিল্প বাণিজ্য সব শেষের পথে, তার উপর চাঁদাবাজির জুলুম। ফলে মানুষ সব ভয় উপেক্ষা করে আবার রাস্তায় নামতে বাধ্য হবে। যখন সংসদে বসে নাটুকি সরকার আর বিরোধী সাজার খেলা মানুষ দেখতে চাইবে না, চাইবে জরুরি পরিষেবা, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম এবং খাদ্যের নিরাপত্তা, যার কোনোটিই দেওয়ার ক্ষমতা নেই এই সরকারের হাতে। তাই সেদিন বুঝি আর খুব দূরেও নয়, যেদিন এই সরকারও গোপনে বিদায় নিতে বাধ্য হবে। বাংলাদেশের জাহাজ আটকে দিয়েছে ইরান, তার পিছনেও রয়েছে বাংলাদেশে কূটনৈতিক দেউলিয়াপনা। ইরানের ওপর আমেরিকার হামলার সময় দেশ বেছে বেছে নিন্দা জানানোয় ক্ষুব্ধ ইরান এখন বাংলাদেশকেও শত্রুর চোখে দেখছে। তাই হরমুজে আটকে দিয়েছে বাংলাদেশের জাহাজ, এটি যেন মরার উপর খাড়ার ঘা।
ফলে হাসিনার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের জনগণ। আর কতদিন ভয় দেখিয়ে আর সংসদের নাটক করে দেশবাসীকে ভুলিয়ে রাখবে তারেক রহমানের সরকার? যদিও সরকারকে চালাচ্ছে তাই নিয়ে ধোঁয়াশায় রয়েছে বাংলাদেশবাসী। তাই খুব তাড়াতাড়ি আরেকটি বিপ্লবের মুখে বাংলাদেশ। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য একটি নতুন কৌশল তৈরি হচ্ছে। কি সেই কৌশল, সেটা তো পরে প্রকাশ পাবে। তবে যে ছবি সামনে এসেছে সেটা হলো রণধীর জয়সওয়াল সম্প্রতি জানিয়েছিলেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি বর্তমানে আইনি এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। এই একটি লাইন নিয়ে আলোচনা তুঙ্গে। তবে কি শেখ হাসিনার ভাগ্য এবার ভারতের আদালতের হাতে? অনেকে বলছেন যে পরিস্থিতি এগোচ্ছে তাতে হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের যা ইঙ্গিত তাতে খেলা ঘুরে যেতেও পারে। আদৌ কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারতের আদালত? আইনি বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানায় তবে ভারত সরকার বিষয়টি সরাসরি আদালতের কাছে পাঠাতে পারে। এক্ষেত্রে ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন আর সেই ম্যাজিস্ট্রেট ভারতের মাটিতে বসে বিচার করবেন যে বাংলাদেশের আনা অভিযোগগুলো ভিত্তিহীন। সহজ কথায় শেখ হাসিনা ভারতের আদালতের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, যা এটি দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ের ইঙ্গিত দেয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যদি ভারত মনে করে যে আসামিকে ফেরত দিলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন, সেখানে তিনি ন্যায় বিচার পাবেন না, তাহলে সেই দেশের সরকার বা আদালত প্রত্যর্পণের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করতে পারেন। এখানে মনে করা হচ্ছে যে শেখ হাসিনা আইনজীবীরা ভারতের আদালতে হাজির এই চুক্তিটিকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। যদিও ভারত আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি, তবুও তাদের নিজস্ব আইনে আশ্রয়ের কিছু মানবিক দিক রয়েছে। যদি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি থেকে শরণার্থী হিসাবে ঘোষণা করা হয় তবে তাকে এমন কোনো দেশে ফেরত পাঠানো ভারতের আইনের পরিপন্থী হবে যেখানে তাদের জীবন বা মর্যাদা হুমকির মধ্যে পড়তে পারে। আইনি বাধার বাইরেও রয়েছে গভীর রাজনৈতিক সম্পর্ক। অনেকে বলছেন শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের যেমন ভালো সম্পর্ক রয়েছে, ঠিক একইভাবে বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে সুসম্পর্ক ছিল নেহেরু এবং গান্ধী পরিবারের। ফলে সব মিলিয়ে শেখ হাসিনার দিকেই যাচ্ছে ইতিবাচকভাবে। এই মুহূর্তে শেখ হাসিনার ফেরা বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বিষয়ের উপর নির্ভর নয়, বরং এটি আন্তর্জাতিক স্তরে একটি আলোচনা চলতে পারে। তবে আপাতত সাজিব ওয়াজিদ জয়ের হাত ধরে আওয়ামী লীগ ফেরানোর একটি পরিকল্পনা চলছে। যেমন এই মাসের শেষের দিকে আমেরিকা থেকে নয়াদিল্লি যেতে পারেন জয়। মায়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা। মায়ের সঙ্গে বৈঠক হওয়ার পর যে নেতৃত্ব তিনি অফিসিয়ালি হাতে নিতে পারেন সেরকম একটি আলোচনাও চলছে। যদিও আনঅফিসিয়ালি এতদিন দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে একাধিক দায়িত্ব সামলেছেন তিনি, তবে এবার তিনি নিজে একা দায়িত্বভার কাঁধে নিতে পারেন। আপাতত মনে করা হচ্ছে শেখ হাসিনার প্রসঙ্গ এখন সরিয়ে রাখতে চাইছে নেত্রী নিজেই। এখন দেখার আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে আমেরিকার সঙ্গে একটি গোপন চুক্তি করে গিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। সেই চুক্তির মধ্যে কি এমন ছিল যে কারণে এখনো মানুষ ধোঁয়াশার মধ্যে রয়েছে? অনেক বিশেষজ্ঞ বলছেন বিএনপি যদি গোপন চুক্তি ফাঁস করে তবে সঙ্গে সঙ্গে সেই সরকারের বিদায় ঘটবে, ক্ষমতা থেকে পড়েও যেতে পারে। সেই কারণে এই চুক্তি নিয়ে কোনো আওয়াজই করে না এই সরকার, বরং এই চুক্তির পিছনে বিএনপিরও হাত রয়েছে বলে অনেকে বলে থাকেন। লন্ডনে যখন মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন এবং তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন, সেই সময় চুক্তি নিয়ে নাকি কথা হয়ে গিয়েছিল, এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেকে বলছেন এই গোপন চুক্তিতে এমন কিছু রয়েছে যে কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে। কেউ কেউ বলছেন ওই চুক্তির মধ্যে এমন কিছু নেই তো যেটা দেশ বিক্রির ছক করে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় ঘটতেই অনেকে বলছেন এই চুক্তি করার সময় বিএনপি এবং জামাত ইসলামীকে জানানো হয়েছিল, অর্থাৎ যারা সম্ভাব্য ক্ষমতায় আসীন হতে পারেন সেক্ষেত্রে তাদেরকেই ডাকা হয়েছিল এই চুক্তির সময়। অর্থাৎ যেটা বারবার বলা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সঙ্গে যে চুক্তি করে গিয়েছে সেটাতে পরবর্তী নির্বাচিত সরকার বিপদে পড়বে, সেটা একেবারেই নয়। কারণ যারা পরবর্তী সরকার হলো তারাই তো উপস্থিত ছিল, তাদের
জ্ঞাতসারে এই চুক্তি হয়েছে, অর্থাৎ এই চুক্তির জেরে যে যে কারণে বিপদে পড়তে পারে সরকার সেটা তারা নিজেরাও জানতো। যেমন বলা হচ্ছে অন্য কোনো দেশ থেকে কোনো অস্ত্র কিনতে গেলে আমেরিকার কাছে অনুমতি নিতে হবে বাংলাদেশকে, পাশাপাশি বৈদেশিক কোনো সিদ্ধান্ত নিতে গেলেও জানাতে হবে আমেরিকাকে। এর বিনিময়ে বেশ মোটা অর্থ পেয়েছে বাংলাদেশ, অর্থাৎ দেশকে সার্বভৌমত্বের মুখে ফেলে কার্যত এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, এর আগে চট্টগ্রাম বন্দরের একাংশ বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়েও একটি চুক্তি হয়েছে। তবে আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিএনপি একাধিকবার প্রতিবাদ করেছিল, পরে দেখা গেল সবটাই নাটকীয়। অন্যদিকে সেনাবাহিনীর তরফেও প্রতিবাদ জানানো হয়েছিল যখন মানবিক করিডোরে বিষয়টি উঠে আসে, সেটা অবশ্য আটকানো গিয়েছে। কিন্তু আমেরিকার এই গোপন চুক্তি সম্পর্কে কি এবার সেনাবাহিনী কিছু জানে কিনা, এটাও সব থেকে বড় প্রশ্ন। এমনকি এটাও বলা হচ্ছে গোপন চুক্তির সমস্ত নথি দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এর কপি আদৌ কারোর কাছে আছে কিনা এটা নিয়েও সংশয় রয়েছে। তবে দেশকে হুমকির মধ্যে ফেলে আদৌ কোনো এমন চুক্তি করা হলে সেটা পরবর্তীকালে বিপদের মুখে পড়তে পারে দেশ, বলছেন বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। আওয়ামী লীগের প্রত্যাবর্তন, রিফাইন্ড আওয়ামী লীগ, এই বিষয়গুলি যখন উঠে আসছে তখন এলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। সাজিব ওয়াজেদ জয় আমেরিকা থেকে দিল্লিতে পাড়ি দিচ্ছেন। মায়ের সঙ্গে তো দেখা করবেন, কিন্তু এর পিছনে কি আর কোনো বড় উদ্দেশ্য রয়েছে? একদিকে বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের সায় নেই হাসিনার, অন্যদিকে দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতারা। তবে কি জয়কে নেতৃত্ব দিয়ে দেবেন হাসিনা? রাজনীতি নিয়ে যারা চর্চা করে থাকেন তারা বলে থাকেন রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়। সেরকমই শিরিন শারমিন চৌধুরী গ্রেফতারি হওয়ার পর দ্রুত জামিন কোনো কাকতালীয় ঘটনা নয়, এবং এটা নিছক কোনো আইনি প্রক্রিয়াও নয়, সেটাও বলা হচ্ছে। যেখানে 1.5 মাসের সন্তান সহ যুব মহিলা লীগের নেত্রীকে জেলে যেতে হয়, সেখানে সাবেক নেতা মন্ত্রীরা রিমান্ডের পর রিমান্ডে জর্জরিত, সেখানে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর এই জামিন অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। এই একই পরিস্থিতি দেখা গিয়েছিল মোহাম্মদ ইউনূসের আমলেও। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তখন সাবের হোসেন চৌধুরী 6 মামলায় জামিন পেলেন। তার গ্রেফতারি 2 দিনের মাথায় তিনি জামিন পান। এরপর বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা করছেন। অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি বা তারেক রহমান সরকারের এই নমনীয়তা কি কোনো এজেন্ডার অংশ? রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে একটি মাইনাস হাসিনা আওয়ামী লীগ গড়ার চেষ্টা চলছে, আর এই পরিকল্পনায় একটি ক্লিন ইমেজ নেতাদের সামনে আনার প্রক্রিয়া চলছে। অনেকেই তখন বলছিলেন শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরীর সম্ভাব্য মুখ, যারা আওয়ামী লীগের হাল ধরতে পারেন। তৃণমূল স্তরের নেতাকর্মীদের দাবি আওয়ামী লীগকে দুভাগে বিভক্ত করার, কিন্তু হাসিনা তাতে সায় দেননি। কেন সায় দেননি সেটা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। শেখ হাসিনা নিজে অন্তরালে থেকে নিজের পুত্র সাজিব ওয়াজেদ জয়কে তৈরি করছিলেন এতদিন, কারণ এখন খবর আসছে এই মাসের শেষ সপ্তাহে সাজিব ওয়াজেদ জয় আমেরিকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি নাকি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠক অনেক দিনের পরিকল্পনার ফসল। এর আগে আওয়ামী লীগের কার্যক্রম কিভাবে চালাবেন তিনি, কিভাবে এগিয়ে যাবে তাদের দল, এটা আনঅফিসিয়ালি সাজিব ওয়াজেদ জয়ের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীদের সঙ্গে যোগাযোগও করছেন। এবার শেষমেশ তিনি মায়ের কাছে যাচ্ছেন, পুরোপুরি দায়িত্ব এবার হাতে তুলে নেবেন বলে খবর। অনেকে বলছেন আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব খারিজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তারা অনেকগুলো কমিটি তৈরি করছে, যে কমিটিগুলির মাধ্যমে ফের আওয়ামী সমর্থকদের এক জায়গায় করা হচ্ছে এবং স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করার একটি পরিকল্পনা করছে। তাই এই তৎপরতা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন সাজিব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা করছেন তিনি। ছাত্রনেতারা এই নিয়ে যখন বিবৃতি দিচ্ছে, এই খবর উড়িয়ে দেওয়ার মতন নয়। তবে কি শেখ হাসিনাকে পাশে সরিয়ে রেখেই দলকে প্রাথমিকভাবে চাঙ্গা করার চেষ্টা করছেন জয়ও কি বাংলাদেশে ফিরবেন? কিন্তু আওয়ামী লীগের ওপর তো নিষেধাজ্ঞা রয়েছে, তারা কিভাবে প্রকাশ্যে দল করবে? অনেকে বলছেন শেখ হাসিনার নেতৃত্ব সব থেকে বড় চিহ্নের মুখে।
প্রশ্ন চিহ্নের মুখে, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি নেতৃত্ব পরিবর্তন হয় সেক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা নয়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদনও করতেও পারবেন শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতৃত্ব, সেটা জয়ও হতে পারে। এখন দেখার কি পরিস্থিতি তৈরি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে বিচার হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিন্তু ওই আদালতের প্রাক্তন প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তিনি কোটি টাকার বিনিময়ে রাজসাক্ষী জোগাড় করেছিলেন। শুধু তাই নয়, এর বিরুদ্ধে তদন্তও হয়েছিল। প্রাথমিকভাবে এর সত্যতাও মিলেছে। জানা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে কোটি টাকার ঘুষের দাবির অভিযোগে প্রাথমিকভাবে সেই সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তদন্তের বিষয়ে তিনি বলেন, গণমাধ্যমে ফাঁস হওয়া অডিও রেকর্ডের সত্যতা ইতিমধ্যেই যাচাই করা হয়েছে এবং এর সত্যতা পাওয়া গিয়েছে। কেউ কেউ বলছেন, তবে শেখ হাসিনার বিরুদ্ধে যে সাজা ঘোষণা করেছিল আইসিটি, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন শেখ হাসিনা বা তার পুত্র জয়। এখন এই সমস্ত অভিযোগগুলো প্রমাণিত হওয়ার পর দেখা যাচ্ছে বিএনপির কাছে অনেক আগেই এদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল বা সেই তথ্য ছিল বিএনপির কাছে। আর সেই কারণেই বিএনপি সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে বদলি করে দেয় সরকার। এরপরে ভুরি ভুরি অভিযোগ উঠে আসে, যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউশনের একাধিক সদস্য ফেসবুকে লেখালেখি করতে শুরু করেন যে তারা স্বচক্ষে দেখেছেন অভিযুক্তদের পরিবার বস্তাভর্তি টাকা নিয়ে ঢুকছেন বিভিন্ন সদস্যদের ঘরে এবং সেই টাকার বিনিময়ে রাজসাক্ষী বানানো হচ্ছে। এমনকি বিএম সুলতান মাহমুদ এমন অভিযোগও নিয়ে আসেন যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিমের অন্য সদস্যদের বিরুদ্ধে, এমনকি শেখ হাসিনার মামলার যে রাজসাক্ষী পুলিশের তৎকালীন আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তাকেও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে রাজসাক্ষী বানিয়েছিল তাজুল ইসলাম। 2024 সালের 5ই আগস্টের পর যখন এর আইন বদলে ফেলে নতুন করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে বলে বলা হয়েছিল, তখনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে। আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছিল শেখ হাসিনার আমলে। উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ বিরোধীদের বিচার করা, কিন্তু 5ই আগস্টের পর সেই আইন বদলে ফেলা হয়। তখন থেকেই তাজুল ইসলামের নিয়োগ নিয়ে নানা সমালোচনা উঠে আসে। যখন শেখ হাসিনার বিচার শুরু হলো তখন দেখা যায় এই তাজুল ইসলাম আওয়ামী লীগ বিরোধী শিবিরের লোক। তবে তাৎপর্যপূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এগুলি উঠে এলো এখন বিএনপি ক্ষমতায় যখন এলো। এরপরে চিফ প্রসিকিউটরকে বদলি করা হয়। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে বিদায়ের দিনে মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। তার অভিযোগ, চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকায় হাতিয়ার করেছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট। এমনকি ট্রাইব্যুনালে রাজসাক্ষী করা নিয়ে প্রসিকিউটরদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। অভিযোগের মূলে রয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। প্রসিকিউটর সুলতান মাহমুদ অভিযোগ করেন, গত নভেম্বরের শেষ দিকে আশুলিয়ার লাশ পোড়ানো মামলায় আসামি, যেখানে এসআই আফলাজুল হকের স্ত্রী সন্ধ্যার দিকে একটি ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর তামিমের পক্ষে ঢোকেন এবং সুলতান মাহমুদের দাবি বিষয়টি তিনি তৎকালীন চিফ প্রসিকিউটরকে জানালেও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে তাকে বকাঝকা করেন। পরবর্তীতে ওই মামলায় এসআই আফজালুল হককে রাজসাক্ষী করে খালাস দেওয়া হয়। অর্থাৎ পুরো অভিযোগটাই উঠছে তাজুল ইসলামের বিরুদ্ধে। এদিকে তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পর তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে বিএনপি। এখন তিনি দেশে আদেও ফেরেন কিনা কিংবা তাকে আইনজীবী হিসাবে আর প্র্যাকটিস করতে দেওয়া হবে কিনা সেটার উত্তরও দিতে হবে বিএনপি সরকারকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।